আজকাল একটা নতুন ট্রেন্ড এসেছে আমাদের এই সোসাইটিতে। কোনো একটা ইস্যু নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে মেতে থাকতে চায়। যদি কোনো ইস্যু না উঠে আসে, নিজেরাই সেই ইস্যু তৈরি করে নেয়। অনেক সময় দেখা যায় কেউ একজন কোনো একটা বিষয়কে নিয়ে ইস্যু তৈরি করে সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিল, ব্যাস সঙ্গে সঙ্গে সকলে সেই ইস্যুটাকে নিয়ে নিজেদের মতন করে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুরু করে দিই। যাদের নিয়ে ইস্যু করা হলো তারা যদি সাধারণ মানুষ হন তাহলে তো তাদের একেবারে জীবন যাওয়ার পরিস্থিতি। তবে সোশ্যাল মিডিয়ার এই ইস্যুগুলো আবার বেশি দিন কিন্তু চিরস্থায়ী হয় না, মানে বেশি দিন টেকে না। যেভাবে তারা এসেছিল ঠিক সেভাবেই হঠাৎ করে একদিন মিলিয়ে যায়, কারণ তখন আবার নতুন ইস্যু চলে এসেছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, আমরা ট্রেন্ডে গা ভাসাই না। কোনো একটা গরম ইস্যু উঠলে আমরা চেষ্টা করি যতক্ষণ সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাতামাতি চলছে সেই সময়টাকে পেরিয়ে যেতে দেওয়ার, না হলে কোনো বিষয়ে প্রপার অ্যানালিসিস করা যায় না। সোশ্যাল মিডিয়াতে কোন বিষয়গুলো ইস্যু হয়ে ওঠে জানেন? আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন কোনো বিখ্যাত ব্যক্তি, ফিল্ম আর্টিস্ট, পলিটিক্যাল লিডার, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, এইরকম ধরনের ব্যক্তিদের বলা কোনো উক্তি বা কোনো ধরনের ভুল কথা বা কোনো কাজকর্ম যদি একবার একটু বেসুরো শোনায়, ব্যাস তাহলে আর পায় কে? সেই বিষয়টাকে নিয়ে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে যায় মিম। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেখানে প্রত্যেকের একটা না একটা মতামত দেওয়া চাই। সেই মতামতের গুরুত্ব থাক আর না থাক, সেই মতামত সোসাইটির কোনো কাজে আসুক আর না আসুক, মতামত একটা দেওয়া খুব দরকার। সেরকম একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। নমস্কার, আই এম বোসের আবার একটা ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল বোস। এই কয়েকদিন আগেই একটা বিষয় নিয়ে নতুন একটা ইস্যু সামনে এসেছে, সঙ্গে সঙ্গে সারা ভারতের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। দৃশ্যটা আপনারা সবাই অন্তত কয়েক হাজার বার দেখে ফেলেছেন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। তবুও আমি একবার আপনাদের সামনে দৃশ্যটার বর্ণনা করছি। মুখোমুখি অমিতাভ বচ্চন এবং 10 বছরের কিশোর ঈশিত ভট্ট, প্রথমজন সঞ্চালক আর দ্বিতীয়জন প্রতিযোগী। এর আগেও একাধিক কিশোর প্রতিযোগী কৌন বনেগা করোড়পতিতে যোগ দিয়েছেন। তাহলে সাম্প্রতিক এই পর্ব নিয়ে এত চর্চা কেন? আপনারা জানেন যে দর্শকের খারাপ লেগেছে ঈশিতের ঔদ্ধত্য। সামনে বসে রয়েছেন অমিতাভ বচ্চন, অন্তত ভারতের 3-4টে প্রজন্ম তাকে দেখেছে সুপারস্টার রূপে। সেই প্রবীণ মানুষটার সামনে বসে একটা ছোট্ট বাচ্চার বাচালতা যে কোন পর্যায়ে যেতে পারে, এটা দেখে আমরা শিউরে উঠেছি। এটা কি হচ্ছে? কিভাবে সীমাহীন অবজ্ঞা আর ঔদ্ধত্য বাল্যকালকে গ্রাস করেছে। সমস্ত রকমের শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা জলাঞ্জলি দিয়ে ভারতবর্ষের দীর্ঘদিনের সুপারস্টার একজন প্রবীণ মানুষের সামনে বসে এতটা অসভ্যতা করা যায়? এটা দেখে অনেকেই রেগে গিয়েছেন, অনেকেই নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু আমরা একবার ভেবে দেখিনি এই ছোট্ট বাচ্চাটা এইরকম ধরনের ব্যবহার করে গেল, তাকে বাড়িতে কেমন করে বড় করে তোলা হচ্ছে এ নিয়েও প্রশ্ন উঠছে। তার মা বাবা বাড়িতে তাকে সঠিকভাবে গ্রুমিং করতে পারেননি, এটাও কিন্তু মানুষ প্রশ্ন তুলছেন। এই রিয়েলিটি শোতে তার আচরণ থেকে এমনই মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে। আমরা যদি দেখি, একদিকে হট সিটে বসে রয়েছেন প্রচুর মানুষের স্বপ্নের পুরুষ, অ্যাংরি ইয়াং ম্যান অমিতাভ বচ্চন। তার আচরণটা একবার দেখবেন। তিনি কিন্তু মাথা ঠান্ডা রেখেছেন, এমনভাবে কথা বলেছেন যেন কিছুই হয়নি। এমনকি ঘটনার পরে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানেও কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করেননি। এটাই অমিতাভ বচ্চনের থেকে আমাদের শেখার। একজন মানুষের কতটা গুণ থাকলে এই পর্যায়ে পৌঁছেও সেটা অমিতাভ বচ্চন আমাদের শিক্ষা দিয়ে গেলেন। গুজরাটের গান্ধীনগরের একটা স্কুলের বাচ্চা ছেলে কিভাবে সারা ভারতের মানুষকে হতবাক করে দিয়েছে সেটা নেটিজেনদের কয়েকদিনের আলোচনা দেখলেই বোঝা যায়। যে বিগবিকে দেখতে জলসার সামনে ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত, হট সিটে বসে তাকে কুর্নিশ জানানো হয়। তারকা, মহাতারকারা, সেখানে একটা কৈশোর ছুঁই ছুঁই ছেলের বাতুলতা দেখে স্তম্ভিত কেবিসির দর্শকরা। প্রশ্নের মুখে তার বাবা মায়ের অভিভাবকত্ব, আদর্শ, শিক্ষা, সন্তান বড় করে তোলার নেপথ্যে তার বাবা মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার কোনো একটা বিষয় যদি একবার ওঠে, সেটা নিয়ে কাঁটা ছেঁড়া তো চলতেই থাকে। অনেকে আবার বলছেন রিয়েলিটি শো এর টিআরপি বাড়াতে এগুলো চ্যানেল কর্তৃপক্ষের স্ক্রিপ্টেড ড্রামা। কোনটা ঠিক কোনটা ভুল এই বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা শুধু বলছি, যদি গুজরাটের গান্ধীনগরের একটা স্কুলের বাচ্চা ঈশিত ভট্ট নিজে থেকেই এই আচরণ করে থাকে, তাহলে সেটা নিয়ে চিন্তার প্রয়োজন রয়েছে। সে যে স্কুলেই পড়ে থাকুক, সেই স্কুলের টিচারদের ভাবতে হবে। বিশেষ করে সব থেকে প্রয়োজন হলো তার বাড়ির লোকজনকে, মানে তার বাবা মাকে বিষয়টা নিয়ে খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। অন্যদিকে সারা ভারতের অভিভাবকদেরও ভাবতে হবে তাদের বাচ্চা
তাদের ভবিষ্যৎ, তাদের এই ধরনের আচরণ তারা কেন করছে। এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে এই ছোট ছোট বাচ্চাদের মানসিক যে পরিস্থিতি তা বদলে ফেলা হয় বা বদলে যায় শুধুমাত্র তাদের অভিভাবকদের জন্য। সব ক্ষেত্রে যে অভিভাবকরা দায়ী থাকেন তা নয়, কিন্তু বহু অভিভাবক আজকালকার দিনে ছোট ছোট ছেলে মেয়ে, বিশেষ করে পরিবারে একটি সন্তান, এই একটি সন্তান থেকে বাবা মায়েরা ছেলে মেয়েদের এতটাই প্যাম্পার করেন যে আমার একমাত্র সন্তান, তার জন্য এইটুকু করবো না, সে যা চাইছে আপনি তৎক্ষণাৎ এনে দিচ্ছেন। কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই কারণেই পরবর্তী সময় এই ছোট্ট শিশুটি এমন এক মানসিক পরিস্থিতির মধ্যে গিয়ে পৌঁছবে, সে মনে করবে সে যেটা বলছে সেটাই ঠিক। এমনকি অনেক পরিবার যেখানে রয়েছে, যেখানে বাবা মা সন্তানদের শাসন করলেও অনেক সময় ঠাকুমা দাদু বা দাদু দিদার আহ্লাদ বা তাদের প্যাম্পার করা ছেলে মেয়েদের বিগড়ে দিচ্ছে, এবং তারা পরিবারের অনেক সময় হুকুমকর্তা হয়ে উঠছে। তারা মনে করছে তারাই বস, তারা যা বলবে সেটাই ঠিক, তারা যা বলছে সেটাই ঠিক, তারা যেটা বলবে সেটাই করতে হবে তাদের পরিবারের বড়দেরকে। এবং এই মানসিকতাটাই পরবর্তীকালে যখন তারা বাইরে আসছে, বৃহত্তর সমাজের সঙ্গে মিশছে, তারা বুঝে উঠতে পারছে না যে এখানে কি ধরনের ব্যবহার করা উচিত। তারা বাড়িতে তাদের বাবা মাকে, তাদের পরিবারের লোকজনকে এভাবেই ডমিনেট করে, এবং সেটা তাদের পরিবারের লোকজন খুব আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে তারা সেলিব্রেট করে। এই দেখুন, তার সন্তান কত সুন্দর কথা বলতে পারে, তার সন্তান বয়সের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ। এই ধরনের মানসিকতা থেকেই ছেলেমেয়েরা অনেক সময় বিগড়ে যান, এবং বাবা মায়েরা বুঝে উঠতে পারেন না যে ঠিক ছেলে মেয়ে কখন বিগড়ে যাচ্ছে। তারা ভাবেন ভালোবাসা থেকে যেটুকু করার সেটুকু আমরা করেছি, খারাপ তো কোথাও করার চেষ্টা করিনি। আসলে তিলে তিলে একটা ছোট্ট মাটির ডেলাকে আপনি যেভাবে গড়বেন, বয়স যত এগোবে, সময় যত এগোবে, তারা সেভাবেই তৈরি হবে। আজকালকার সময়ে আমরা দেখতে পাচ্ছি একান্নবর্তী পরিবার ছেড়ে আমরা একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছি। সেখানে ছেলে মেয়েদের বাইরের লোকেদের সঙ্গে মেশার কোনো সুযোগ থাকে না। তাদের পরিবার, তাদের ওইটুকু পরিবেশই সমস্ত কিছু। এবং তারা যখন বৃহত্তর সমাজে, বৃহত্তর মানুষজনের সামনে আসে, তখন তারা বুঝে উঠতে পারে না যে অ্যাকচুয়ালি তাদের কি করা উচিত। আমরা এতক্ষণ অমিতাভ বচ্চনের ভদ্রতা নিয়ে যেমন কথা বলেছি, তেমনি ঈশিত ভট্টের বাচালতা নিয়ে অনেক কিছু বলেছি। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই ভিডিওতে যদি এই প্রসঙ্গটা না আনি, তাহলে ভিডিওটা বৃথা হয়ে যায়। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বসে রয়েছি, এই বিষয়টা নিয়ে তাদের কি কোনো দায় নেই? সোশ্যাল মিডিয়া আজকের দিনে খুব শক্তিশালী গণমাধ্যম, যার মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা আজকে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে নিজেরা কিছু করছি, এমনকি আমাদের পেট চলছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। সেইখানে দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করছি? সোশ্যাল মিডিয়াতে বহু ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা এমন ধরনের আচরণ করছেন নিজেদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, লাইক কমেন্টস পাওয়ার জন্য। সেগুলো সোসাইটিকে কতটা খারাপ শিক্ষা দেয় সেটা আজকে উপলব্ধি করার সময় এসেছে। আর আমি সেই সব নেটিজেনদের বলবো যারা নিজেদের বাড়িতে নিজের ছোট্ট বাচ্চাটাকে শান্ত করবার জন্য বা ছোটবেলার স্বাভাবিক দুরন্তপানা বন্ধ করবার জন্য তার হাতে মোবাইল ফোন দিয়ে দেন। তারা মোবাইলে কি ধরনের জিনিস দেখছে, কোন জিনিস নিয়ে আকৃষ্ট হচ্ছে, সোসাইটি সম্বন্ধে কি শিখছে, এই বিষয়গুলো একটু প্লিজ নজরে না আনলে অনেকেরই কিন্তু অবস্থা হবে এই ঈশিত ভট্টের মতো। আমরা একটু নিজেদের দিকে একবার চোখ ফেরাই না? আমরা তো বয়সে অনেক বড়, তাহলে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ধরনের আচরণ করছি সেটাও কি খুব ভদ্র এবং সভ্য? এই ছোট্ট শিশুকে যেভাবে অপমান করা হয়েছে সেটাও কি কোনো ম্যাচিউরিটির লক্ষণ? সেটাও কি ভদ্রতা? সেটাও কি সভ্যতা? তার কারণ গুজরাটের গান্ধীনগরের ক্লাস 5-এর বাচ্চা ছেলেটার বয়স মাত্র 10। তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? শুধুমাত্র তাদের বাবা মায়ের, নাকি এই সোসাইটির? এই 10 বছরের বাচ্চাটার আচরণ যে ধরনের, সেটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু তাই বলে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ধরনের কথা বলছি বা লিখছি, বা তাকে নিয়ে যে ধরনের অসভ্য আচরণ করছি, এটা কি আমাদের সভ্যতা, আমাদের শিষ্টাচার, আমাদের পরিচয়? যে নেটিজেনরা এই বাচ্চাটার মুন্ডপাত করছেন তারা একটু ভালো করে ভেবে দেখুন। কিন্তু না, আমরা কেউই ভেবে দেখিনি। আমরা সবার দোষ ধরতে ব্যস্ত। একটু ভালো করে ভেবে দেখলে আমরা বুঝতে পারবো যে সোশ্যাল মিডিয়াতে আমাদের এই ধরনের আচরণ, এই বাচ্চাটার প্রতি আমাদের প্রচন্ড ঘৃণা, হিংসা, ভবিষ্যতে এই বাচ্চাটার আরো ভয়ঙ্কর মানসিক বিকৃতি ঘটাতে পারে। ঈশিত একটা 10 বছরের বাচ্চা, ওর সামনে এখন অনেক বড় জীবন পড়ে রয়েছে। হতে পারে সময়ের সাথে সাথে ও নিজেকে বদলে ফেলবে। তাই আমাদের উচিত এতটা ভয়ঙ্কর হিংস্র আচরণ না করা। ও একটা শিশু, তার মনস্তত্ত্ব নিয়ে একটু ভেবে দেখবেন। ওর এখনো নিজেকে পাল্টে নেওয়ার অনেক সময় রয়েছে। যেটা বলছি, একটা ভুল কিন্তু মানুষের জীবনকে শেষ করে দিতে পারে। সেখান থেকে শিক্ষা নিয়ে ওকে ভবিষ্যতে সেইভাবে গ্রুমিং যদি করা হয়, তাহলে ওই ধরনের আচরণ ভবিষ্যতে আর করবে না। কিন্তু আমরা যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ঘৃণা ছড়াচ্ছি, নোংরামি করছি, নষ্টামি করছি, আর
ভয়ঙ্কর হিংস্র আক্রোশ সমস্ত সভ্যতা ভদ্রতার মাত্রা ত্যাগ করে ছড়িয়ে দিচ্ছি, তাদেরকে কে বদলাবে বলুন তো? যারা নিজেদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, তাদের অনেকের আচরণ কতটা নিচে নেমে যাচ্ছে সেটা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আহা হা হা, মুখের কি ভাষা, সভ্যতা ভদ্রতা, গুরুজন কিছুই নেই আজকে সোশ্যাল মিডিয়ায়। এটি ট্রেন্ড, এটাকে বলে কুল হওয়া। তাদের কাজ নাকি সোসাইটিকে এবং সোসাইটির মানুষদেরকে ইনফ্লুয়েন্স করা। তারা যে ধরনের আচরণ করছেন সেটা দেখলে আমার মাঝে মাঝে ঘৃণা হয়। সোশ্যাল মিডিয়াতে কেউ হয়তো তাদেরকে কটু কথা বলেছেন, কেউ হয়তো তাদের বিরুদ্ধে কিছু বলেছেন, সেই জন্য একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তো দেখলাম একজন নেটিজেনকে চড় মারবো এমনকি পায়ের জুতো হাতে নিয়ে দেখিয়ে বললেন জুতো পেটা করব। কেউ কেউ গালাগালি দিচ্ছেন, কেউ আবার তার থেকেও অভদ্র অসভ্য নোংরা কথা ব্যবহার করছেন। আমরাও যখন সোশ্যাল মিডিয়াতে বসে আমাদের কন্টেন্ট বানাই তখন অনেকের মতের বিরুদ্ধে যাই, অনেকে এসে আমাদের গালাগালও দেয়, কিন্তু আমরা সেই সমস্ত মানুষকে গালাগাল দিই না বা জুতো পেটা করবো, চড় মারবো এই ধরনের কথা বলার সাহসও দেখাই না। আমি বলবো যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই বলে নিজেদেরকে দাবি করেন এবং সোশ্যাল মিডিয়াতে বসে কাজ করেন, তাদের প্রথমে এর গুরুত্বটা বুঝতে হবে। যে কোনো কাজ করতে গেলে মিনিমাম একটা শিক্ষা থাকার প্রয়োজন, নাহলে সোসাইটিতে একসময় ভেঙে পড়বে। আপনার ট্রেন্ড, আপনার কুল হওয়ায় যদি সমস্ত কিছু হয়, তাহলে তো সভ্যতা ভদ্রতা বলে কিছু থাকা উচিতই নয়। জামা কাপড় খুলে আমরা রাস্তায় বেরিয়ে পড়তে পারি, কি প্রয়োজন জামা কাপড় পরার? কারণ প্রকৃতি আমাদের তো এভাবেই পাঠিয়েছে। আচরণ থাকা দরকার। আপনাদের এটা বুঝতে হবে, আমাদের আচরণ শুধুমাত্র কয়েকজন মানুষ দেখছেন না, সমস্ত বয়সে সমস্ত ধরনের মানুষ দেখছেন। আমাদের সোসাইটির ছোট ছোট বাচ্চারাও অনেকেই আমাদের দেখছে, তারা কুল তৈরি হচ্ছে আপনাদের মতন। তারপরেই অমিতাভ বচ্চনের সামনে বসে এই ধরনের বিহেভ করছেন, তারপরে আপনারাই নিন্দা করছেন। আপনারা নিজেদের মাথা গরম করছেন এবং তারপর গালাগালি দিচ্ছেন, কাউকে বলছেন জুতো পেটা করব, জুতো তুলে দেখিয়ে দিলাম। সেই আচরণটা সোসাইটির ছোট ছোট বাচ্চাদের মধ্যে খারাপ প্রভাব ফেলছে না? সেটা ভেবে দেখেছেন কখনো? এটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঠিক আচরণ হতে পারে না। সোশ্যাল মিডিয়াতে রোজগারের জন্য আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাই, কিন্তু আবার এও দেখেছি কন্টেন্ট ক্রিয়েটরের নামে অশ্লীলতা কিভাবে সমাজকে গ্রাস করছে। কয়েকজন নারী যেভাবে নিজেদেরকে প্রদর্শন করছেন, সেখানে আমাদের সোসাইটির নারীর সম্মান ভুল লুণ্ঠিত হচ্ছে। এমনিতেই বহু হিন্দি গানে আজকে নারীকে পণ্য হিসাবে দেখানো হয়। সোশ্যাল মিডিয়াতে যদি নারী নিজেদেরকে পণ্য করে তোলেন, একবারও ভেবে দেখেন না এগুলো কারা কারা দেখছেন, তাদের কাছে শুধু পয়সাটাই বড়, তাহলে তার বলার কিছু নেই। একটা কথা মনে রাখবেন, আপনার সোশ্যাল মিডিয়ার প্রতিটা কর্মকাণ্ড সমস্ত সোসাইটির উপর একটা হলেও ছোট্ট হলেও প্রভাব বিস্তার করে। যে সোসাইটি আপনাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বানিয়েছে, সেই সোসাইটিকে আপনি কি দিয়ে যেতে পারছেন, এটা একবার ভেবে দেখবেন প্লিজ। অনেকেই বলবেন এই ধরনের কুরুচিকর কন্টেন্ট বানালে ভালো হাইপ পাওয়া যায়। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। সেই আদিকাল থেকেই চলে আসছে, খারাপ জিনিসের প্রতি, গোপন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, সেই তুলনায় ভালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম। একটু ভালো করে বুঝে দেখুন, বইয়ের দোকানের থেকে মদের দোকানের লাইন বেশি পড়ে, এটা সেই আদিকাল থেকেই চলে আসছে। সেই জন্য কি আপনি বইয়ের দোকান থেকে মদকে এগিয়ে রাখবেন? সেইটা যেদিন শুরু হবে সেদিন সোসাইটিটা অধঃপতনে যাবে। আজকে কিন্তু সেটাই হচ্ছে, আর এর পেছনে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও দায়ী। নিজেদের কন্টেন্ট তৈরি করবার জন্য একবার যদি আমরা ভেবে না দেখি সোসাইটির ওপর এইসব কন্টেন্টের কি ভয়ঙ্কর প্রভাব পড়বে, যদি আমাদের সোসাইটির প্রতি আমাদের দায় আমরা সম্পূর্ণ অস্বীকার করি, তাহলে এই দিন মানে ঈশিত ভাটের মতন ছেলেদের আমাদের আরও দেখতে হবে। তার জন্য আপনারা তৈরি থাকুন। ঈশিত ভাটের ঘটনার পরে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে নেমে পড়লেন কন্টেন্ট করতে, মিম বানাতে, তারা একবারও বিষয়টার গুরুত্ব যদি উপলব্ধি করতেন, আমাদের চারপাশে এরকম কোনো বাচ্চা তৈরি হচ্ছে কিনা, তাহলে তার আচরণ পরিবর্তন করতে একটু চেষ্টা করতেন, তাহলে সোসাইটিতে একটা কাজের কাজ করতেন। কিন্তু আমরা তো সেগুলো করব না। আমাদের হাতের সামনে রয়েছে সোশ্যাল মিডিয়া, যেখানে যা ইচ্ছে লিখে দেওয়া যায়, যা কিছু বলে পার পেয়ে যাওয়া যায়। তাই আমরা কোমর বেঁধে নেমে পড়লাম। নেটিজেনদের বক্তব্য ছিল ঈশিত খুবই উদ্ধত, বড়দের সঙ্গে কথা বলার মতন সহবত নেই তার। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি ঈশিতের ভিতরে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে কিনা? চণ্ডীগড়ের এক উদ্যোগপতি দাবি করেছেন ঈশিত 6 পকেট সিনড্রোমে ভুগছেন। চণ্ডীগড়ের উদ্যোগপতি শেখর দত্ত, যিনি একজন সমাজকর্মী, তার দাবি ভারতের শিশুরা এক অদ্ভুত সিনড্রোমে ভুগছেন, যার ফলে অনেক শিশুই এরকম আচরণ করে। শেখর একটা ভিডিও জানিয়েছেন, প্রথম চীনের শিশুদের মধ্যে 6 পকেট সিনড্রোম দেখা গিয়েছিল, এখন ভারতেও দেখা যাচ্ছে। আজকাল বেশিরভাগ মা বাবাই একটা করে সন্তানের জন্ম দিচ্ছেন। মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদিমা, এই 6 জনের মনোযোগের কেন্দ্র থাকছে এই একটাই শিশু। সকলেই তাকে ভালোবাসছেন এবং আহ্লাদ দিচ্ছেন, খেলনা কিনে দিচ্ছেন।
এই অতিরিক্ত ভালোবাসা এবং আল্লাহর থেকে শিশুরা এমন তৈরি হচ্ছে। আজকালকার দিনে আমরা খুব ছোট ছোট ফ্যামিলিতে বড় হচ্ছি। সেই পুরনো বড় পরিবার আজকে ভেঙে খান খান হয়ে গিয়েছে। এর ফলে বাড়িতে আমরা বড়দের সাথে মেশার সুযোগ হারিয়েছি। অনেক মানুষের সঙ্গে মিশে থাকা, বড়দের সঙ্গে আচরণ করবার কোনো শিক্ষাই পাচ্ছি না। তার ফলে বাড়িতে বড়দের সঙ্গে কিভাবে মিশতে হয় সেই শিক্ষাটা আমাদের থাকছে না। শেখারের দাবি ঈশিতও এই সিনড্রোমেরই শিকার, আর তাই 10 বছরের বালককে ট্রোল করতে নিষেধ করেছেন তিনি। ঈশিতের হয়ে সরব সমাজকর্মীরাও। শিশু অধিকার নিয়ে যারা কাজ করছেন তারা জানিয়েছেন সমাজ মাধ্যমে যারা ঈশিতকে ব্যঙ্গ করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এক সমাজকর্মী সমাজ মাধ্যমে লিখেছেন, ঈশিত এখনো শিশু, অপরিণত বোধ থেকেই আচরণ করেছে, কিন্তু তারপর তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে, সেটা আটকাতেই যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেখুন, একটা বিষয়কে বিভিন্নভাবে ভাবতে হবে। সত্যি আপনারা আপনাদের বাড়ির ছোট্ট বাচ্চাটিকে কাদের সঙ্গে মিশাচ্ছেন, কেমনভাবে বড় করছেন, সেগুলো দেখার দায়িত্ব আপনাদেরই। আপনি যখন তাকে শান্ত করবার জন্য হাতে একটা মোবাইল ধরিয়ে দিচ্ছেন বা বাধ্য হচ্ছেন, বা ছোট্ট একটা ফ্যামিলির মধ্যে তাকে বড় করে তুলছেন, সে বাইরের মানুষদের সঙ্গে মেশার সুযোগ পাচ্ছে না, শুধু স্কুল আর বাড়ি, এবং সেখানে শুধু মা বাবাকে দেখে বড় হচ্ছে। এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় তার জীবনটা। সে বুঝতে পারে না কিভাবে দাদু ঠাকুরমার সঙ্গে আচরণ করতে হয়। সে জীবনে জানলই না কিভাবে কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমার সাথে আচরণ করতে হয়। সেই বাচ্চাটা কি জানবে কি অমিতাভ বচ্চন তার সঙ্গে কি আচরণ করতে হবে? এগুলো তো বাড়ির মানুষ শেখাবে। আমি শেষ করবার আগে আবার আপনাদের নিজেদের দায়িত্বটা নিয়ে একটুখানি বলবো। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের ভাষা ব্যবহার, তাদের আচরণ নিয়ে কিন্তু একটু ভাবতে হবে। শুধু টাকা রোজগার করলেই হয় না। সোশ্যাল মিডিয়াতে এই রকম ধরনের কন্টেন্ট বানাবেন না যা এই সোসাইটির উপর, এই ছোট্ট শিশুগুলোর উপর, এই ছোট্ট ছোট মানুষগুলোর উপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। একটু ভাবুন, সোশ্যাল মিডিয়া হাতের সামনে আছে বলেই তাকে যেভাবে যেমন তেমনভাবে ব্যবহার করা যায় না। আমি যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের খারাপ দিকটা বললাম, তেমন এটাও আমি শেষ করার আগে বলবো, বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা কোনো লোভে পা না দিয়ে নিজেদের সঠিক কাজটা করে চলেছেন দিনের পর দিন। বহু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রীতিমতন শিক্ষামূলক। সেই সব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কন্টেন্টগুলো আপনারা দেখুন। ইতিহাস নিয়ে, ভ্রমণ নিয়ে অনেক নতুন ধরনের তথ্য আজকে উঠে আসছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা ভালো দিক। এই বিষয়গুলো আমাদের আরও বেশি করে হাইলাইট করতে হবে। এবং আপনাদের শিশু সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট দেখছে কিনা, সাহিত্য, ইতিহাস, ভ্রমণ, দেশ, সঙ্গীত নিয়ে তার ভেতরে নতুন নতুন চিন্তা তৈরি হচ্ছে কিনা, সেগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। এই দায়িত্বটা এড়িয়ে আমরা কেউ শুধুমাত্র একটা 10 বছরের বাচ্চার উপর সমস্ত দায় চাপিয়ে দিতে পারি কি? যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওর শেষে আপনারা কি মনে করেন প্লিজ কমেন্ট সেকশনে এসে লিখতে ভুলবেন না। আরও এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চান তাহলে প্লিজ আয়াম্বোসকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।